আমি ১৯৯৫ সালে ১০০ মুরগি নিয়ে খামার শুরু করেছিলাম। ১০০ করার পরে আস্তে আস্তে ১০০, ২০০, ৩০০ এরকম করতে করতে এই পোলট্রির ইনকাম থেকে আশেপাশে বেশ কিছু জমি ক্রয় করেছি। এই জমির উপর আবার আমি ৮,০০০ মুরগি করেছি। শুধু মুরগিতে সীমাবদ্ধ থাকি নাই, মুরগির পাশাপাশি এই যে দেখলেন কবুতর করেছি, ছাগল করেছি, ডেইরি করেছি, পাশাপাশি একটা হাসপাতালে শেয়ার দিয়েছি, আবার আমরা হোটেল করেছি। হোটেলটার নাম কি? আমার সানডান্সার। সানডান্সার তো রাস্তার পাশেই পড়বে, তাই না? হিমছড়ি রোডে। জি, হিমছড়ি রোডে। আমি সেই ৯৫ সাল থেকে খামার শুরু করেছি। ৯৫? হ্যাঁ। তখন এই এলাকার কে কে খামার করছিল? কেউ করে নাই। এইটা জায়গাটা ছিল জঙ্গলের মতোই ছিল, হাতি আসতো এখানে। ৯৫ সালে আমি বন্য হাতি? হ্যাঁ, বন্য হাতিরা। জায়গাটা যখন নিচ্ছি তখন এখানে হাতির ময়লা আবর্জনা পড়ে আছে। এখন কেমন দিন যাচ্ছে? আমি ১৯৯৫ সালে ১০০ মুরগি নিয়ে খামার শুরু করেছিলাম। ১০০ করার পরে আস্তে আস্তে ১০০, ২০০, ৩০০ এরকম করতে করতে এই পোলট্রির ইনকাম থেকে আশেপাশে বেশ কিছু জমি ক্রয় করেছি। এই জমির উপর আবার আমি ৮,০০০ মুরগি করেছি। শুধু মুরগিতে সীমাবদ্ধ থাকি নাই, মুরগির পাশাপাশি এই যে দেখলেন কবুতর করেছি, ছাগল করেছি, ডেইরি করেছি, পাশাপাশি একটা হাসপাতালে শেয়ার দিয়েছি, আবার আমরা হোটেল করেছি। হোটেলটার নাম কি? আমার সানডান্সার। সানডান্সার তো রাস্তার পাশেই পড়বে, তাই না? হিমছড়ি রোডে। জি, হিমছড়ি রোডে। ওইটার পাশে যে হোটেলটা আছে ওইটাও নিয়েছি। ওইটার নাম কোস্টাল ডেজি। আপু, এবার আপনি আমাদের খামারিদের উদ্দেশ্যে বলেন যে কিভাবে পোল্ট্রি খামার করলে খামারে রোগ ব্যাধি কম হয়। আমি আমার এই পোলট্রিটা নিয়ে একটা কথা বলি। এটা হলো আমরা সাগরের পাশে, যেটা এই স্ট্যান্ডটা আমরা লোহা নিয়ে যখন করেছিলাম ১ বছরও যায় না, ভেঙে যায়। সেই জন্য আমি এই কাঠ দিয়ে লোহাটা করা, মানে কম জায়গায় বেশি মুরগি থাক থাক করে এভাবে করা, একটু সৌন্দর্য কম হলেও এইটার প্রোডাকশনটা খুব ভালো থাকে। খুব ভালো থাকে প্রোডাকশন। আর কি করতে হবে খামারিদের? বাচ্চা উঠানোর পর থেকে শেষ পর্যন্ত কি করতে হয়? খামারেতে অনেক ধরনের রোগ আছে, যেমন একটা প্রলপস নিয়ে আমি একটু কথা বলি। প্রলপসটা কেন হচ্ছে, কিভাবে হয়, কি কারণে হয়, জিনিসটা আমরা খামারি ভাই বোনেরা সবাই জানে না, হয়তো আমাদের মতো পুরাতন যারা আছে তারাই জানে। প্রলপসটা হয় অতিরিক্ত লাইটের কারণে। তো এখন এই জিনিসটা আমাদের স্টাফদেরকে বা আমাদের নতুন নতুন খামারি ভাইদেরকে যদি আমরা না বলি ওরা জানবে না। অতিরিক্ত লাইটের কারণে ডিমটা একটু বড় হয়, ডিমটা বড় হওয়ার কারণে ডিম পাড়ার সময় মুরগির মলঘরটা বের হয়ে যায়। এটা যদি বের হয় তখন মুরগিটা মারা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো একটা মুরগি যেটা প্রলপস হয়েছে এটাকে আমরা বের করব, বের করে রশি দিয়ে উল্টাভাবে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটের মতো আমাদেরকে বেঁধে রাখতে হবে। বেঁধে ওইটা সঠিক জায়গায় গিয়ে আবার মলঘরটা বসে যাবে। একদিন আমরা মুরগিরা খাই, ওই মুরগিটাকে আলাদা করে রাখবো, খাদ্য দিব না। খাদ্য যদি না দিই সে পরের দিন আর ডিম দিতে পারতেছে না, যার কারণে ওই মলঘরটা আবার সঠিক জায়গায় বসে যাচ্ছে। হ্যাঁ, ওইভাবে আমরা মুরগিটা। আর এখন বার্ড ফ্লুর সিজন, এখন অনেক সতর্কভাবে মুরগিকে লালন পালন করতে হবে যাতে বাইরের মুরগি ঢুকতে না পারে, তারপরে বাইরের মানুষ সহজে ঢুকতে না পারে, এইসব খেয়াল রাখতে হবে। যেমনটি দেখতে দেখতে এখানে আমি একটা মুরগি দেখতেছি। এই মুরগিটার মনে হচ্ছে আমার একটু সর্দি হয়েছে।
তো এই জিনিসটা আমি কেমনে বুঝতে পারতেছি, এটার নিঃশ্বাসটা একটু বড় করে নিচ্ছি, এই যে এটা নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রবলেমের কারণে নিঃশ্বাসটা নিচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, এটার সাথে সাথে আমাকে আলাদা করে ফেলতে হবে, আলাদা স্থানে রাখতে হবে, এটার রোগটা যাতে অন্য মুরগি আক্রমণ করতে না পারে, সেই জন্য এরা আমাকে আলাদা করে ফেলতে হবে। আমি আরেকটু বলতে চাই, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে কক্সবাজারে বিশেষ করে পোল্ট্রি করে এরকম নারী খুব কম। আমি বলবো কক্সবাজারের কিছু নারীকে এটার উপর ট্রেনিং করাইতে সরকারিভাবে, এবং সরকারি যদি চায় কোনো এনজিও কেউ যদি বলে, আমি অলরেডি প্রস্তাব রেখেছি এটা এনজিওদের কাছে, কিছু নারীদেরকে এগ্রো নিয়ে কাজ করার জন্য পোল্ট্রির ইয়েটা দেয়, ট্রেনিংটা করায়, যদি তাদেরকে অল্প পুঁজি দিয়ে সহযোগিতা করে 100 বা 50টা মুরগি নিয়ে দাঁড় করায় দেয়, আশা করি নারীরা উঠে আসবে। আপা আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।